স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি যতটা আমরা পারি। পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষরা আছেন তারা আমাদের সঙ্গে সংযুক্ত হন আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা সে সমস্ত অতিথিরা ওই খবরের গভীরে ঢোকেন, তাদের মূল্যবান কিছু বিশ্লেষণ আমাদেরকে জানান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন। জিয়াউল কবির সুমন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনেকগুলো বিষয় আসলে আছে এখানে। প্রথমত রাজনৈতিক ইস্যু তো আছে এবং আপনি জানেন আন্তর্জাতিক মিডিয়া এখন নানাভাবে উত্তাল। ইরান আমেরিকার যে চলমান উত্তেজনা সেটা তো রয়েছে বটে, পাশাপাশি মিয়ানমার থেকে যে উত্তেজনাটা ছড়ানো হচ্ছে সেই খবরটাও আছে। সেগুলো নিয়ে আশা করি আলোচনার সুযোগ হবে। এবং দর্শক বলে রাখি, আমাদের সঙ্গে এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে যুক্ত হবেন অতিথিরা এবং তাদেরও গুরুত্বপূর্ণ পরামর্শ এবং বিশ্লেষণগুলো আমরা জানার চেষ্টা করব। তবে শুরুতে আমরা কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের শিরোনামগুলো দেখে নিতে চাই। দৈনিক প্রথম আলো রয়েছে আমার ডান পাশে। সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু, সেনা প্রধানের হস্তক্ষেপ চাই বিএনপি, এটা আজকে দিনভর শিরোনামে ছিল। শামসুজ্জামান ডাবলু তিনি আসলে যেভাবে নিহত হয়েছেন সেই পুরো বিষয়টা নিয়ে আসলে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ক্ষোভ ছিল। সেই ক্ষোভের মাঝখানে আসলে এই ঘটনাগুলো আমরা ধারাবাহিকভাবে জানতে পারছি। জামাতের আবির একটা বক্তব্য আছে, অস্ত্রধারী দেহরক্ষী ও বাসভবনের নিরাপত্তা পেলেন জামাতের আবির। এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চাই বিএনপি। মানে আমরা আসলে নিয়মিতভাবে এই জিনিসগুলো দেখছি। মানে প্রথমত একটা তো অভিযোগ রয়েছে যে আসলে বর্ণমালা অনুসারে সাজানো হয়নি, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও। এটা নিয়ে আমরা চেষ্টা করবো কথা বলতে। বিক্ষোভ চালিয়ে যেতে চান, প্রতিষ্ঠানের দখল নেন ইরানের বিক্ষোভকারীদের, ট্রাম্প বলেছে। এই খবরটাও আছে। বিডি নিউজ 24টাও একটু দেখে নিতে চাই। এখানেও আমরা ট্রাম্পের খবরটা দেখতে পাচ্ছি, বিক্ষোভ চালিয়ে যান, সাহায্য আসছে। মানে ইরানিদের যে বিক্ষোভটা চলছে রীতিমতো উস্কানি দেওয়ার জন্য কন্টিনিউ করতে বলছে। হ্যাঁ, এবং ওইখানে আবার আমরা খবর পাচ্ছি যে বিক্ষোভকারীদের একটা বড় অংশ রয়েছে, তারা আবার সরকারের পক্ষে আছে। কাজে আলোচনার একটা জায়গা। এবং আগামীকাল একটা বিশেষ দিন যেখানে একজন বিক্ষোভকারীকে আসলে শাস্তির আওতায় আনা হবে, অর্থাৎ কালকে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। চুয়াডাঙ্গায় অভিযানে বিএনপি নেতার মৃত্যুর ঘটনার উদ্বেগ, তদন্ত দাবি এমএসএফ এর। আমরা এই খবরটাও দেখতে পাচ্ছি। নির্বাচন ভুয়া তথ্য মোকাবেলায় সহায়তার প্রস্তাব ভলকার তুর্কের। বাংলা ট্রিবিউন, ডক্টর ইউনুস ভলকার তুর্ক ফোন আলাপ, গুজব মোকাবেলায় সহায়তার আশ্বাস, সেটা আসলে খুবই প্রয়োজন ছিল। বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় তিন বাহিনী, ভারতীয় সেনাপ্রধান। আজকে ওনার বক্তব্য খুবই আশাব্যঞ্জক মনে হয়েছে, কারণ বারবার করে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কগুলো, সিদ্ধান্তগুলো আসছে সবকটা ইতিবাচক এবং দুই দেশের স্বার্থগুলোকে মাথায় রেখে। মোটামুটিভাবে আমরা দেখে নিলাম আসলে কী কী শিরোনামগুলো রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে ব্যালট পেপারের ভাঁজে ধানের শীষ দেওয়া হয়েছে, আমরা এটা নিয়ে কথা বলবো আসলে শুরুতেই। তো মোটামুটিভাবে আসলে আমরা দেখে নিলাম কী কী শিরোনামগুলো এসেছে এবং ঘুরে ফিরে আসলে একই শিরোনামই আমরা পাচ্ছি। দর্শক বলে রাখি, আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন শুরু থেকে আছেনই এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন এবং আছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ জব্বার। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমি একটু জিয়াউল কবির সুমন, আপনার সঙ্গে আয়োজন শুরুর আগে কয়েকটা বিষয় নজরে আনছিলাম। আমরা দেখতে পাচ্ছি যদি আমরা পোস্টাল ব্যালটটা এভাবে দেখি, তাহলে ভাঁজ করার পর ভাঁজের অপর পৃষ্ঠায় গিয়ে আমরা ধানের শীষ দেখতে পাচ্ছি এবং এটা একটা বিএনপির পক্ষ থেকে অভিযোগ। তারা বলছেন যে বর্ণমালা অনুসারে পোস্টাল ব্যালট সাজানো হয়নি, বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। মানে এটা তো প্রবাসীদের অনেকে নজরে এসেছে, নেতারা তারাও নজরে এনেছেন। আপনি আপনার সাংবাদিকতা চোখ দিয়ে আসলে ধন্যবাদ আপনাকে। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল এখন 59-60টা এবং সবার নজর কিন্তু এখন নির্বাচনের দিকে, আর এক মাসও সময় নেই। তো সবাই চাইবেন যে তারা তাদের দিন যত যাবে তাদের সুবিধাজনক অবস্থায় যেন তারা যেতে পারেন, সেটা এই আপনি যে পোস্টাল ব্যালটের কথা উল্লেখ করলেন। এছাড়াও তাদের পক্ষে বিভিন্ন সরকারের যে ছোটোখাটো যে সিদ্ধান্তগুলো সেগুলো তারা চাইবেন যে যতটুকু ক্যাশ করা যায়। তো সেই হিসেবে আমরা যেটা দেখলাম যে এখানে পোস্টাল ব্যালটে যেটা হলো এবং যেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু সারা দেশের মানুষ তথা বিশ্ববাসী কিন্তু এটা দেখতে পেল যে ধানের শীষের প্রতীকের অবস্থাটা অ্যাকচুয়ালি কোন জায়গায়, যারা দেশে আছেন। এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ওনারা দেখা করেছেন, সিইসির সাথে তাদের উদ্বেগের কথাও জানিয়েছেন। আর বিশেষ করে তারা হয়তো বলতে চাইছেন যে যেহেতু
এমন একটা জায়গায় ধানের শীষ প্রতীকটা রাখা হয়েছে, সেটা অনেকে সহসা খুঁজেও পাবে না, অথবা সেটা যদি টিক চিহ্ন দেয় বা কোনো দাগ টাগ অপরপিঠে হয়তো লেগে যেতে পারে, এই জাতীয় কিছু তারা অভিযোগ তুলে ধরেছেন। তো তো প্রতিটা খুঁটিনাটির জিনিস তারা দেখবেন এবং তারা আরেকটা বিষয় আমি একটু যুক্ত এবং করি, তারা বলেছেন যে এটা সামনে যেন যে জাতীয় নির্বাচনে যে ব্যালট পেপার যেন না হয়। দেখুন, আমি একটা পয়েন্ট অ্যাড করি, তাহলে আপনি বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে নজরুল ইসলাম খান আরেকটা বিষয় বলেছেন যে বাহরাইনের একটি বিশেষ দল অনেকগুলো ব্যালট পেপারে বিষয়টি সামলাচ্ছে। ইসি বলেছে তারা বাহরাইনের রাষ্ট্রদূতের সাথে এটা নিয়ে আলাপ করছে, এমনকি ভোটে কারচুপির চেষ্টা হলে জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্লক করা হবে, এটা বলা হয়েছিল। কিন্তু আমরা বলবো যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একটি বিশেষ দল ভুয়া ভোটার তৈরির চেষ্টায় আছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান। এটা আমরা গত রাতে দেখেছিলাম, রাতে ঘুমাতে যাওয়ার সময় বিশেষ করে এটা ছবিটা ভাইরাল হয়। সেখানে একটি বাসার মধ্যে অনেকগুলো খাম বা পোস্টাল ব্যালটের, এখন ওইখানে আবার যারা তারাও বলছেন যে না, এটা কোনো একটা জায়গায় একটা বিল্ডিংয়ের একটা বাসার সবাই মিলে এটা নিয়ে আসছে, সবারগুলো একসাথে অনেকগুলো নিয়ে আসছেন, এটাও তারা যুক্তি দিয়েছেন। তো আসলে একটা প্রকৃত ঘটনাটা কি, এটা কি কোনো বিশেষ উদ্দেশ্য কিনা, সেটা তো তদন্ত সাপেক্ষে আসলে বেরিয়ে আসবে আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা। মোটামুটিভাবে আমরা যেই তথ্যগুলো একটার পর একটা জানতে পারছি, তার ভিতরে একটা বিষয় কিন্তু অনেকে চোখ আটকে গেছে। অনেকে বলছেন যে আসলে নির্বাচনের ক্ষেত্রে একটি দল, বিশেষ একটি দলের দিকে প্রশাসন ঝুঁকে পড়েছে। এটা জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছিল। এনসিপির পক্ষ থেকে বলা হলো একটি বিশেষ দল গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে একটি বিশেষ দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, পেছানোর চেষ্টা করছে। মানে এটা কি রাজনৈতিক শিষ্টাচার বলবে যে নাম উল্লেখ না করে প্রত্যেকে বলছে? এটা একটা সৌজন্যতা। কেউ আসলে সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি, এখন কেউ কাউকে মানে নাম বলে একদম কালার করতেও চান না, আবার না বলেও পারছেন না, আবার কিছু না কিছু বলতে হচ্ছে যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনও করছেন। তো এটা অনেকটা সম্মান দেখিয়েই তারা তাদের নামটা হাইড করছেন। যেমন আমরা এর আগে দেখেছি এনসিপির নাহিদ ইসলাম, উনি বলেছিলেন যে সবাই গণ অভ্যুত্থানের হিসাব বুঝে নিয়েছে। তো বিএনপি অভিযোগ করেছে যে একটি রাজনৈতিক দল তাদের বিভিন্ন সরকারের যেই বিভিন্ন বড় বড় পোস্ট সেগুলো নিয়ে গেছে। এখন আবার এই জামায়াতে ইসলামী তারা আবার বলছেন যে একটি বিশেষ দল। এখন সবাই আসলে ওইটার উপরে আছেন যে সবাই বুঝতে পারছে কে কাকে বিশেষ দল বলছে, কিন্তু এখনো নামটা বলছে না। এটা অন্তত নির্বাচনের আগে কিছুটা হলো স্বস্তির খবর যে পারস্পরিক যে শিষ্টাচার সম্বন্ধ, সেটা ইলেকশন যত কাছাকাছি চলে আসবে তত এটা ডিসক্লোজ হবে একদম। আমি একটু মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার আপনার সঙ্গে যুক্ত হয়ে অনেক ধন্যবাদ, আপনি সময়টা দিচ্ছেন। আমরা নিশ্চয়ই বিরতির পরে আরও আলাপ করব, তবে বিরতির আগে ছোট করে একটা বিষয় একটু জানতে চাই। আমরা পোস্টাল ব্যালটের বিভিন্ন ছবি দেখছিলাম এবং বলা হচ্ছে প্রথম পৃষ্ঠার প্রথম সারিতেই জামাত ইসলামের দাঁড়িপাল্লা ছবি দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তী পাতায় ভাঁজের মুখখানে গিয়ে দেখা যাচ্ছে ধানের শীষের একটা ছবি। মানে এটা কি মনে হয় আসলে, এটা কি হঠাৎ করে হয়ে যাওয়া নাকি কোনো কারণ আসলে এখানে আছে? জি, ধন্যবাদ একাত্তর জানালে আজকের এই অনুষ্ঠানের সহ আলোচক বৃন্দ, সম্মানিত সঞ্চালক এবং শ্রোতা দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার আলোকপাত করেছেন। তো এটি আমরাও দেখেছি অনলাইনে। তো এটার ব্যাপারে আসলে নির্বাচন কমিশনেই এটার উত্তর দিতে পারবেন। আসলে তো আমরা সব জায়গায় বৈষম্য মুক্ত চাই। এখানে দাঁড়িপাল্লাকে কেন আনলো, কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আনলো কিনা, এটা নির্বাচন কমিশনে এটা জবাব দেওয়া উচিত আর কি। নজরুল ইসলাম খান সাহেব যেটা বললেন যে বাইরের গুলো হয়তো করা সম্ভব না, দেশের মধ্যে যে পোস্টাল ব্যালটের যে ইলেকশন রিলেটেড যে পেপারস গুলো, আমার মনে হয় সেক্ষেত্রেও এই যে যাতে বৈষম্য না হয় সেই বিষয়টা খেয়াল রেখে ওভারঅল ইলেকশনটা যদি সাজানো যায় তাহলে এটা প্রশ্নমুক্ত থাকবে এবং উৎসবমুখর একটা বাংলাদেশে নির্বাচন হবে, আমরা সেটা প্রত্যাশা করছি আর কি। চমৎকার, খুব চমৎকার করে আসলে ব্যাখ্যাটা দিয়েছেন। কারণ পোস্টাল ব্যালটের বিষয়টা যেহেতু কমিশন দেখছে, কমিশনের দিক থেকে আসলে একটা সুস্পষ্ট ব্যাখ্যা আসা উচিত। আপনাদের দিক থেকে একটা অভিযোগ ছিল যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয়নি এবং সেই জায়গা থেকে আপনারা শঙ্কা প্রকাশ করেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা উদাহরণ এরই মধ্যে তৈরি হয়েছে। ইলেকশন কমিশনের যে অনুরোধ, তাদের সে অনুরোধের প্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান তার উত্তরবঙ্গ সফরটা বাতিল করেছেন। তার মানে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে কাজটা করা উচিত বিএনপির তার রেফারেন্স তো টেনেছে। আপনার দিক থেকে অভিযোগটা তারপরও
আশাটা কতটা যৌক্তিক? আচ্ছা, বিএনপির এখন যিনি চেয়ারম্যান সাহেব, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই আশঙ্কার জায়গা থেকে কিছুটা হলেও দেশের মানুষকে আশঙ্কা মুক্ত করেছেন। তবে এটা তো শুধু চেয়ারপারসনের উপর ডিপেন্ড করে না, এটা সারা দেশে তাদের যে দলের যে কার্যক্রম এবং সেই জায়গায় প্রশাসনের যে ভূমিকা, থানাগুলোর যে ভূমিকা, পত্রিকাগুলোর যে ভূমিকা, সাংবাদিকদের যে ভূমিকা, এগুলো আমরা যা দেখছি এটাতে দেশের লেভেল প্লেইং ফিল্ডের পরিস্থিতি এখনো তৈরি হয়েছে, এটা আমরা এখনো আশ্বস্ত নই আর কি। সাংবাদিক ভাইয়েরা যখন বিএনপির নিউজ 10টা প্রকাশ করেন আর অন্য দলের একটা ঠিক সেই 6 পৃষ্ঠার কোনায় ছাপান, তাহলে বোঝা যায় যে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে। অন্যান্য কয়েকটা দল বলেছিল যে তারা বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে, তো এগুলোতে তো বোঝা যায় যে বিএনপি ক্ষমতায় না যাওয়ার আগে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য কোন কোন দল, কোন কোন ব্যক্তি, কোন মিডিয়া প্রচেষ্টা চালাচ্ছে, এটা তো বোঝা যায় আর কি। আচ্ছা, মানে এজন্য কেন, বলা যায় যে বিএনপি হ্যাঁ মানে করছে। আমি বিরতিতে যাওয়ার আগে ছোট করে প্রশ্নটা করে যাই আপনার কাছে, যদি একটু ধারণা পেতে চাই আর কি, কেন মনে হচ্ছে আসলে সাংবাদিক ভাইরা আপনাদের কম কাভারেজ দিচ্ছে? না, সেটা হচ্ছে এজন্য যে তারা মনে করছে হয়তো আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসছে, সুতরাং তারাই সেক্ষেত্রে কভারেজ বেশি পাওয়ার উপযুক্ততা রাখে, সেই জায়গা থেকে হয়তো তারা ফিল করছে। অথবা আহ, আহ, জামাতের ব্যাপারে অনেকেরই যে একটা অ্যালার্জি আছে, বা বাংলাদেশে যে ইসলামের পক্ষে যে মানুষের অবস্থান, সেই জায়গা থেকেও কিছু কিছু মিডিয়া মনে করে যে না, শুধু ইসলামপন্থীরা এখানে আগামী দিন একটা উত্থান ঘটুক, সেটাও হয়তো তারা ওভাবে ভালোভাবে নিচ্ছে না। সেই জায়গা থেকে পরিকল্পিতভাবে কিছু কিছু মিডিয়া হয়তো বা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছে বলে আমরা মনে করছি। আচ্ছা, আমি নিশ্চয়ই আলাপটা একটু আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মানে যেহেতু কিছু কিছু মিডিয়া এই কাজটা করছে, কিন্তু বেশিরভাগ মিডিয়া তো সেক্ষেত্রে সমানভাবে কথা বলার কথা, কিন্তু সেটা কেন হচ্ছে না সেটা নিয়েও আপনার নিশ্চয়ই পর্যবেক্ষণ থাকবে, সেটাও একটু জানার চেষ্টা করব। ছোট্ট একটা বিরতি পর ফিরছি। দর্শক, আপনারা আছেন ৭১ জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। মৌলানা মোহাম্মদ আব্দুল জব্বার, আপনি খুব চমৎকার করে ব্যাখ্যাগুলো দিচ্ছিলেন এবং একটা অংশ আপনি বলছিলেন যে ঠিক এই মুহূর্তে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তারা আসলে বিএনপিকে বেশি মনোযোগ দিচ্ছে, তাদেরকে নিয়েই বেশি খবর করছেন, এবং এক্ষেত্রে আপনার একটা বক্তব্য ছিল যে জামাতের প্রতি কিছু অ্যালার্জি কাজ করছে। অ্যালার্জিগুলো আসলে কি কি একটু বলবেন? আসলে জামাতে ইসলামী 5ই আগস্টের পরে অতীতের সেই দুর্বল পরিস্থিতি থেকে, যেখানে দলের শীর্ষ 5জন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বেশ কয়েকজন আমাদের নেতৃবৃন্দ কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে তারা মারা গিয়েছেন, এবং সারা দেশে আমাদের কার্যালয়গুলো বন্ধ ছিল, জি। হাজার হাজার নেতা কর্মীদেরকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা বাড়িঘর হারাচ্ছিলাম। এই পরিস্থিতিতে এই জুলাই অভ্যুত্থানের সাথে আমাদের সর্বস্তরের জনশক্তিরা যেভাবে সম্পৃক্ত হয়ে এখানে নতুন একটি শক্তি হিসেবে জামাত ইসলামের যে উত্থান, সেই উত্থানকে অনেকেই সহ্য করতে পারেনি। কারণ আওয়ামী লীগের সময় যেভাবে মিডিয়ার বড় একটি পক্ষ, যেখানে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে বাংলাদেশপন্থী যে মিডিয়া, বাংলাদেশের মানুষের মনের কথাকে তুলে না ধরে শুধু এককভাবে আওয়ামী লীগ এবং হাসিনার গণকীর্তন গেয়ে যেভাবে দেশটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল একটা বিশেষ মিডিয়ার গোষ্ঠী, এখন তো তারা থেমে নেই। তারা চায় না দেশ চাঁদাবাজ মুক্ত হোক। তারা যদিও বা আমরা যখন মিডিয়ার স্ক্রিনে আসি খুব সুন্দর কথা বলি, আমি ভালো মানুষ হিসেবে দাবি করি, কিন্তু স্ক্রিনের অন্তরালে কিন্তু আমরা অনেকেই ভালো সেই জায়গায় থাকতে পারি না। যেমন ধরেন মাঝখানে একবার আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্যে বলেছিলেন ঠিক এভাবে যে আহ, আহ, শেখ হাসিনা কিভাবে জাতির সামনে ক্ষমা চাওয়ার একটা বিষয় নিয়ে তার শেখ হাসিনার বক্তব্যে তিনি কোট করছিলেন, মিডিয়া জানার পরেও তার টোটাল বক্তব্যটা না দিয়ে সেই শেখ হাসিনার ক্ষমা চাওয়ার ইস্যুটাকে জামাত ইসলামীর আমিরের ক্ষমা চাওয়ার সাথে তুলনা করে দিলেন। এটা একটা না, অসংখ্য মিডিয়া সেটা উপস্থাপন করেছেন, যদিও তারা পরবর্তীতে এটা প্রেস রিলিজ যখন দেয়া হয়েছে, অফিসিয়ালি যোগাযোগ করা হয়েছে, তখন তারা এটার ভুল কেউ কেউ স্বীকার করেছেন।
এভাবে এই সত্য এবং মিথ্যা, মিথ্যা এবং সত্য মিলিয়ে আপনাদের কাছে কি কোনো পরিসংখ্যান আছে? ধরুন আমি একটু আগে যে এই সংবাদ শিরোনাম দর্শকদেরকে জানালাম, সেখানে বিএনপির বক্তব্য ছিল, সেখানে জামাত ইসলামীর বক্তব্য ছিল, এমনকি সেখানে এনসিপি আজকে যে ক্যারাভান উদ্বোধন করেছে সেই খবরটাও ছিল। এরকম তো আমরা কম বেশি সব টিভি চ্যানেলের শিরোনামও আমরা দেখলাম, আমরা তো এমনটা দেখতে পাচ্ছি না আসলে। আপনাদের কি কোনো পরিসংখ্যান আছে যে কতগুলো টিভি চ্যানেল, কত শতাংশ টিভি চ্যানেল এই কাজগুলো করছে? একটা পরিসংখ্যান, আমি তো সবগুলো টিভি চ্যানেলের কথা বলিনি, যে কিছু সংখ্যক আমি সেটি বলেছি। যেমন ধরেন একসময় বিএনপির পক্ষ থেকে না ভোটের ব্যাপারে কিছু কথা বলা হয়েছিল। তো আজকে তো আমরা এপ্রিসিয়েট জানাচ্ছি যে হা ভোটের পক্ষে বিএনপি এখন অবস্থান বুঝতে নিয়েছে। পারছি, এবং আমরা সেই খবরটা দিয়েছি। খুব চমৎকার করে আসলে আপনি ব্যাখ্যাগুলো দিচ্ছেন। আমি নিশ্চয়ই আপনার কাছে আরও কিছু বিষয় জানতে চাওয়ার চেষ্টা করব। আমরা বোধহয় বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলালকে পেয়েছি। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, এবং যেই ব্যাপারটা নিয়ে একটু শুরুতে আজকে আলোচনা করেছিলাম আমরা, পোস্টাল ব্যালট নিয়ে। বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট ভাঁজ করার পর অপর পৃষ্ঠায় গিয়ে আমরা বিএনপির প্রতীক ধানের শীষকে দেখতে পাচ্ছি, কিন্তু পোস্টাল ব্যালটটা খোলার পর প্রথম সারিতেই আমরা দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লার একটা ছবি। এবং জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যেটা আসলে কমিশনই ভালো উত্তর দিতে পারবে। বিএনপি আসলে কিভাবে বিষয়টা দেখছে? মানে এটা কি পরিকল্পিত নাকি হঠাৎ করেই হয়ে গেছে আসলে? আসলে পোস্টাল ব্যালটে যে আপনার প্রতীকগুলো দেখলাম, আমি দেখলাম যে অ্যালফাবেটিক্যালি কি সাজানো হয়েছে, এটা আমার তো মনে হয় না। এটা যেভাবে সাজিয়েছে এটা ভালো উত্তর দিতে পারবে নির্বাচন কমিশন। তবে এই পোস্টাল ব্যালট নিয়ে যে অনেক রকম জালিয়াতি হচ্ছে, আমরা আজকে পত্রিকা নিউজ দেখলাম বাহরাইনে যে একজন ব্যক্তি এই পোস্টাল ব্যালট গুলো ভাঁজ করে দিচ্ছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের নির্বাচন কমিশনের ভাবনা উচিত যে পোস্টাল ব্যালটে যারা ভোট দিচ্ছে এক ব্যক্তি সকলের ভোট দিয়ে দিচ্ছে কিনা। আর আপনি যেটা বললেন যে প্রতীক অ্যারেঞ্জমেন্ট, এইটা এইটা অ্যালফাবেটিক্যালি সাজালে বা কোনো একটা পন্থা অবলম্বন করে সাজালে ভালো হতো। র্যান্ডমলি আমার মনে হয় সাজিয়েছে এটা। সুতরাং এইটার বিষয়ে আমার এর থেকে আর কোনো বেশি বুঝতে পারছি, কারণ বক্তব্য আপনারা নেই। যেহেতু আজকে এই বিষয়টা আনলেন এবং আমরাও আলোচনা করলাম, সব রাজনৈতিক দলগুলোর চোখে নিশ্চয়ই পড়েছে, কমিশনের দিক থেকে আমরা হয়তো একটা ব্যাখ্যা পাবো। জল কবির সুমন, আপনি কিছু জানতে চাইবেন? আজিজুল বারী হেলাল আছেন। না, আমি তার আগে যে বক্তব্য দিয়েছেন জব্বার সাহেব, ওনার বক্তব্যের প্রেক্ষিতে যে আসলে মিডিয়ার কাজটা কি, উদ্দেশ্যটা কি? জি। মিডিয়ার উদ্দেশ্য যে টু ইনফর্ম, টু এডুকেট, টু পারসুয়েড অ্যান্ড টু এন্টারটেইন, এই চারটেই তো। একদম। তো এখন আমরা কি করি, আমরা যখন কোনো নিউজ আমরা ট্রিটমেন্ট দিতে যাই, তখন আমরা কি করি, একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কে বলেছেন, কি বলেছেন, এই দুইটা জিনিস আমরা ফলো করি, তাই না? তো সেই হিসাবে ধরেন, আমি যদি বড়, কম্পারেটিভলি বড় দল, ছোট দল বা আগে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আমি সিরিয়ালি কিন্তু আমরা আসি, যেমন বিএনপি আসি, বিএনপির পরে জামাত, জামাতের পরে এনসিপি, মানে দলের সাইজ অনুযায়ী কিন্তু আমরা অনেক সময় ইয়ে করি। আবার যদি গুরুত্বপূর্ণ কথা কিছু বলে থাকেন, তখন সেটা আবার অর্ডারও আমরা চেঞ্জ করে ফেলি, তাই না? তো এরপরে আপনার কি থাকে, ক্রাইম থাকে, একটা ইন্টারন্যাশনালি ভালো কিছু থাকলে সেটা থাকে, তারপরে খেলার একটা স্টোরি থাকে, নিউজ হেডলাইন্স থাকে। তো আবার যদি কোনো ইন্টারেস্টিং কোনো নিউজ থাকে, সেটা আমরা টিজারে দিয়ে দিই। তো তো উনি যেটা হয়তো, আমি ইফ আই এম নট রং, উনি যেটা বলেছেন যে মিডিয়াগুলো বিএনপির প্রতি বোধহয় একটু বা ক্ষমতায় আসবে একটু ঝুঁকে গেছে, হয়তো সেটা উনি বলাটা একদম, আমি একদম অমূলকও বলবো না। আবার আপনি যদি এদিকে এভাবে দেখেন, তারেক রহমান সাহেব যখন আসলেন, উনি কিন্তু 17 বছর পর কিন্তু বাংলাদেশে আসছেন। উনি কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে নির্যাতনের শিকার হয়ে কিন্তু তিনি বাইরে যেতে বাধ্য হয়েছিলেন। হ্যাঁ, তো এই 17 বছর পরে ওনার যেই প্রত্যাবর্তন এবং তার যে সিকিউরিটি কনসার্ন এবং সব কিছু মিলিয়ে যে অ্যারেঞ্জমেন্ট, তাতে মিডিয়ার এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ইন্টারেস্ট ওইখানে ছিল, এবং যার ফলে মিডিয়াগুলো কিন্তু সেখানে টানা ছিল। অর্থাৎ পাবলিক ইন্টারেস্টও কিন্তু আপনার দেখতে হবে। পাবলিক এখন ধরেন, ওনার সাথে এই আমাদের 2-3 দিন আগে একটা প্রোগ্রাম হলো, সেখানে প্রায় 5 থেকে 600 সাংবাদিক ইনভাইট
ইনভাইটেশন পেয়েছিল। জি তো সেখানে সবাই কিন্তু তার সাথে হাত মেলানোর জন্য একটা উন্মুখ ছিল। তো এই ধরনের মানুষের কিন্তু কিছু আগ্রহ থাকে। তো আমি যেটা বলছিলাম যে মানে আমি ধরেন লাস্ট 13-14 মাস একটি চ্যানেলের আমি বার্তা বিভাগের প্রধান। এই 14 মাসে আমাকে না বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত, না গভর্নমেন্ট কেউ কিন্তু আমাকে কখনো কিছু দোষারোপ করে নাই একদম। যে আপনারা এটা বেশি করতেছেন, এটা করতেছেন না। মানে স্বাধীনভাবে কিন্তু আমরা চালাচ্ছি। তো আমি জব্বার সাহেবের বক্তব্য আমি পুরোপুরি নিতে পারছি না। জি আসলে ওই ইন্টারেস্টের কারণেই কাভারেজটা হচ্ছে, আর ওই বক্তব্য এবং আপনার যেই দলের ধরেন সাইজ হিসেবে কিন্তু আমরা নিউজগুলো আসলে এখন এত বেশি ঘটনা আবার অনেক সময় ধরেন হ্যাঁ। আপনি নিজেও এমন একটা কথা বলে ফেললেন, আপনি নিজেও ভাইরাল হয়ে গেলেন, সেটাও কিন্তু আমরা দিব। হ্যাঁ, অর্থাৎ পাবলিক ইন্টারেস্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ। একদম। আমি এই জায়গা থেকে একটু জনাব আজিজুল বাড়ি হেলাল ছোট করে আপনার একটা মন্তব্য নিতেই চাই। মানে এই অভিযোগটা জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন নানা জায়গা থেকে আমরা বিভিন্ন সময় শুনে থাকি। বিশেষ করে আমরা জামাতে ইসলামের পক্ষ থেকে এখনও আমরা এটা শুনলাম যে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা এটা বুঝতে পেরেছেন যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, এরকম একটা ধারণা থেকে বিএনপিকে বেশি কাভারেজ দিচ্ছে। মানে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের শিরোনামে সবাই সমানভাবে ট্রিটমেন্ট পাচ্ছে, কিন্তু এই কথাগুলো কেন উঠছে আসলে? এখন দেখেন, জামাত ইসলামী বাংলাদেশ মিডিয়াকে বলছে যে বিএনপি কে বেশি কাভারেজ দিচ্ছে। এখন আমিও কিন্তু বলতে পারি যে জামাত ইসলামকেও মিডিয়া কাভারেজ দিচ্ছে। আসলে মিডিয়া আপনার না, যে হেলাল ভাই বলতে পারে সোশ্যাল মিডিয়া বেশি কাভারেজ দিচ্ছে। না, এটাও বলতে পারি সোশ্যাল মিডিয়া। আর আমি মনে করি যে মিডিয়াগুলো আপনার এই নির্বাচনে সবাইকে সমান কভারেজ, চূড়ান্ত নিরপেক্ষতা দেখাবে, কারণ এই নির্বাচনটা আমাদের জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয়। মিডিয়াগুলো আসলে কোন নিউজটা প্রচার করবে এটা মিডিয়াই ভালো জানে, কারণ আমি যতদূর জানি যে নিউজটা আপনার জনগণের মাঝে বেশি আবেদন সৃষ্টি করবে তারা সেই নিউজটা প্রচার করবে। তারেক রহমান আপনার লন্ডন থেকে 17 বছর পরে আসছেন, এটা তো একটা বড় নিউজ, তাই না? এই নিউজটা তো যদি আজকে জামাত ইসলামের নিজস্ব কোনো চ্যানেল থাকতো তারাও কিন্তু প্রচার করতো। সুতরাং এই যে অভিযোগটা, এটা আমার কাছে অমূলক মনে হয়, কারণ এটা একটা বড় নিউজ যে 17 বছর পরে একটা দলের চেয়ারম্যান দেশে আসছেন, এবং তিনি কি পরিস্থিতিতে গিয়েছিলেন, কি পরিস্থিতিতে আসছেন, এটা এবং তারাও তো অভিনন্দন জানিয়েছেন তিনি যে আসছেন, সমস্ত বাংলাদেশের মানুষ অভিনন্দন জানিয়েছে। তো মিডিয়াগুলো তাদের কাজটা সঠিক করেছে, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। না করাটাই তো আমি মনে করি অস্বাভাবিক ছিল। একদম, আপনার বক্তব্য স্পষ্ট। আমি না, ধরেন আবার এখানে আমি একটু অ্যাড করি, যেমন শহীদ ওসমান হাদি, তার যেই ঘটনা, এই যে গুলি খাওয়া থেকে শুরু করে তার জানাজা, এগুলো কিন্তু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দুটোই কিন্তু স্পেশাল কভারেজ প্ল্যানও ছিল কিন্তু। হ্যাঁ, তো সমানভাবে দিয়েছে। আবার ধরেন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, সেটাও মানুষ, পাবলিক ইন্টারেস্ট, মানুষের যেখানে লক্ষ লক্ষ মানুষ যেখানে জড়ো হয়, সেটা তো এমনি আপনার নিউজের হাব, তাই না? আচ্ছা, আমি সবশেষ একটা বিষয় জেনে একটু বিরতিতে যাব, সেটা হচ্ছে মাওলানা আব্দুল জব্বার, আমরা যে দিনটা ফেলে এলাম অর্থাৎ 13ই জানুয়ারি, সেখানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা এমন শিরোনামে একটা নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে একটা প্রোগ্রাম হয়েছে, এবং সেখানে জামাত ইসলামের একজন প্রতিনিধি ছিলেন, বিএনপির পক্ষ থেকে একজন প্রতিনিধি ছিলেন, এবং সেখানে আসলে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার একটা সুযোগ ছিল। সেখানে কিন্তু নারীদের পক্ষ থেকে একটা বিষয় আসে যে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের একটা বড় ভূমিকা ছিল এবং তারা রক্তাক্ত হয়েছে, তারা আন্দোলনের দাবিতে আসলে রাজপথ ছাড়েনি। জামাত ইসলামীর সঙ্গেও অনেক নারী কর্মীরা আছেন, কিন্তু মুশকিল হচ্ছে দুজন হিন্দু প্রার্থীর মনোনয়ন দিতে পারে জামাত, কিন্তু একজনও নারী প্রার্থীর কোনো নমিনেশন দিতেই পারে না, সেটা তাদের সিলেবাসে এখন পর্যন্ত নাই। এটা নিয়ে যখন জানতে চাওয়া হয় তখন জামাতের পক্ষ থেকে বলা হয় যে আমি আপনাদের সঙ্গে একমত, আপনারা সুযোগ দেন, ইনশাল্লাহ নারীরা সামনে আসবে। যদিও দর্শক সারিতে অনেকে এই কথা শুনে হেসে ওঠেন। আপনার কাছে একটু জানতে চাই, আসলে এটাই কি একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা জামাত ইসলামের পক্ষ থেকে, যে হ্যাঁ একটা দৃষ্টান্ত তারা তৈরি করতে পারছে না যে হ্যাঁ একজন নারীকে নমিনেশন দেওয়া হয়েছে জাতীয় পর্যায়ে? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে একেবারে সংক্ষেপে বলতে চাই যে আজিজুল বাড়ি হেলাল ভাই যেটা বলেছেন, তারেক রহমান সাহেব দেশে আসা, বেগম খালেদা জিয়ার জানাজা কেন্দ্রিক, আমরা কিন্তু একবারও বলি নাই যে বিএনপি কে অনেক বেশি মিডিয়া ফোকাস করেছে। এটাকে আমরা যেভাবে শোক প্রকাশ করেছি, তারেক রহমানকে যেভাবে আমাদের দলের পক্ষ থেকে ওয়েলকাম জানানো হয়েছে,
কতদূর পর্যন্ত আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি, দেশের মানুষ সেটাকে ওয়েলকাম করেছে। এর পরবর্তী সময়ে আমার সাংবাদিক ভাই যেটা বললেন যে আমরা সমানভাবে কভারেজ করছি, জি। হয়তো আপনি আপনার জায়গা থেকে 2, 4, 5 জায়গা থেকে ভালো কভারেজ করছেন বা সিস্টেম অনুযায়ী, কিন্তু এটা যখন 3 আর যদি 20 হয় 20 হয় তখন কিন্তু সমান হয় না। 18-19 হবে আর কি, কিন্তু এত হ্যাঁ, এত গ্যাপ হবে না। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, পরবর্তী যেটা বলেছেন, আমি প্রথম আলোতে নিউজটা পড়েছি। জি। আমাদের নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান বিলন বলেছেন যে এবার আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমরা নারীদেরকে সামনে নিয়ে আসবো। আসলে আমি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে আমাদের যে কেন্দ্রীয় শুরা সদস্য রয়েছে, শুরা মহিলাদের যে সংখ্যা আছে সারা দেশে, তাদের কাছ থেকে আমরা তাদের যেটা ম্যান্ডেট, আমরা ভোট হ্যাঁ ভোট না ভোট আমরা নিয়েছি, সেই জায়গা থেকে আমাদের নারী কর্মীরা, আমাদের নারী নেত্রীরা একমত হতে পারেনি, মানে অধিকাংশ এখনো তারা সময় চেয়েছেন। তার মানে এটা নয় যে শুধু আমরা পার্লামেন্টে দিই না, এরকম না, আমাদের সারা দেশে অসংখ্য জায়গায় ভাইস চেয়ারম্যান ইলেকশনে জিতেছেন এবং তারা কাজ করেছেন, অনেক জায়গায় এটা নজির আছে আর কি। তার মানে এটা নয় যে আমরা এবার দিনে তার মানে সামনে দেব না, এরকম না। আমাদের সেই প্র্যাকটিস করার ব্যাপারে আমরা এটা আলোচনা আছে, আমরা সামনে থেকে সেটা করার ব্যাপারে আশা করি জাতি দেখতে পাবে আর কি, প্রয়োজনীয় প্রস্তুতি সহ। জি, আপনার এই মন্তব্যটা নিয়ে এই অংশে আলাপটা শেষ করি এবং বিরতি থেকে যখন ফিরে আসবো তখন আসলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে অভিযোগগুলো আছে সেটা নিয়ে একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে এবং একই সঙ্গে আজুরবাড়ি হেলারের কাছ থেকে। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, আরও একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। একাত্তর জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। আমি আজুরবাড়ি হেলাল, আপনার কাছে একটু আসি। আপনি একটা বিষয়ের ব্যাখ্যা যদি একটু দেন, মানে গেল কয়েকদিন ধরে আমরা আসলে ধারাবাহিকভাবে এর অর্থটা জানানোর চেষ্টা করছি এবং আপনাদের কাছ থেকে একটা প্রতিক্রিয়া বা যুক্তি বা ব্যাখ্যা জানানোর চেষ্টা করছি, কিন্তু এই অভিযোগটা প্রতিদিনই আমাদের শিরোনামে কোনো না কোনো জায়গায় আসলে থাকছে। তার ভিতরে একটা অভিযোগ যেটা জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটা আজকে আমরা একটু আগে শুরুতেও বললাম যে গণমাধ্যম কর্মীদের বলা হচ্ছে বেশি কাভারেজ দেয়া। দ্বিতীয় কথা বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিএনপির কথা চিন্তা করলে এখানেও কিন্তু এই দলেরই বলা যেতে পারে সবচেয়ে বেশি নেতাকর্মী গেল 2-3 মাসের মধ্যে মারা গেছেন কিংবা নিহত করা হয়েছে, নানাভাবে আসলে মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ যে সফরটা ছিল, সেই সফরও আসলে ইলেকশন কমিশনের অনুরোধে বাতিল করা হয়েছে। কিন্তু তারপরও বলা হচ্ছে আসলে আপনাদের দিকে প্রশাসন হেলে পড়েছে। ইঙ্গিতটা আপনাদের দিকে একটু ব্যাখ্যা দেবেন? এটা দেখেন, প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অপরের উপর দোষারোপ দেয়া এবং যিনি কর্তৃপক্ষ থাকেন সরকারের, তার বিরুদ্ধে দোষারোপ করা, এটা আমাদের একটা চিরাচরিত স্বভাব। আমি সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক বা আপনার রিগড ইলেকশন হোক, আবার ভালো ইলেকশন হোক, সব ইলেকশনকেই কিন্তু পরাজিত দল আপনার বলেছে যে এটা লেভেল প্লেইং ফিল্ড ছিল না, এখানে এই সমস্যা। তবে সমস্ত অভিযোগ যে আপনার অমূলক ছিল তাও না, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু আপনার নির্বাচনের মাঠে সক্রিয়। এখন নির্বাচনে যে প্রশাসনিক যন্ত্রটা আছে, তাদের এক এক জায়গায় এক এক রকম চরিত্র। আমি কিন্তু নিজে ইলেকশন করছি, আমি নিজে বলতে পারি যে আমার 3টে থানার একটি থানার প্রশাসন অনেক আমার নির্বাচনী প্রচারণাকে অনেকভাবে প্রশ্নবিদ্ধ মানে প্রশ্ন তুলছে, যেটা নির্বাচনী আচরণ বিধি। যেমন দেখেন, একটা স্পোর্টস হবে একটা মাঠে, সেখানে স্পোর্টস কর্তৃপক্ষ বিএনপি প্রার্থী আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি সেই নিমন্ত্রণে রাজি হয়েছি, কিন্তু আপনার প্রশাসন বলছে যে কোনো প্রার্থী এখানে আসতে পারবে না। আসলে এটা তো অন্যায়। আমি দেখলাম যে একজন, আমি এই অঞ্চলে রাজনীতি করি, আমাকে যদি কোনো কর্তৃপক্ষ দাওয়াত করে আমি সেখানে যাব না। আমি স্পোর্টসে যে যদি নির্বাচনী কোনো আচরণবিধি ভোট চাই তাহলে সেটা করতে পারে, কিন্তু তারপরে আমি যেহেতু আমাদের প্রশাসন বলেছে, আমি সেই প্রোগ্রামে যাইনি। অর্থাৎ প্রার্থীদেরকেও এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে যে কোনটা আচরণবিধি ভঙ্গ করে। আমরা বারবার বলছি যে এই নির্বাচনকে অ্যাকসেপ্টেবল করে তুলতে হবে। আপনি লেভেল প্লেইং ফিল্ড নেই বললে তো আপনার নির্বাচন হওয়ার পরেও এই গান গাইতে থাকবেন, তাহলে তো আমাদের নির্বাচনটা
অ্যাকসেপ্টেবিলিটি না পেলে শেখ হাসিনার নির্বাচন আর আমাদের নির্বাচনের মধ্যে পার্থক্য কি হলো? আমাদের সবাইকে যদি আমরা মাঠে উপস্থিত থাকি নির্বাচনের দিন, রাজনৈতিক কর্মী এবং জনগণ, তাহলে প্রশাসন কি আপনার কারো প্রতি হেলে পড়লেও কোনো কিছু করতে পারবে? আপনার শেখ হাসিনার আমলে প্রশাসনের সাথে আপনার তাদের নেতা কর্মীরা অন্য দলের নেতা কর্মীকে মাঠে আসতে দিত না। আমরা প্রত্যেক সময় বলেছি যে আমাদের যদি 1000 কর্মী থাকে আর অন্য দলে যদি 10 জন কর্মী থাকে, ওই 10 জন কর্মী যেন ভোট দিতে পারে। এইটা হলো আপনার লেভেল প্লেইং ফিল্ড। এখন বাংলাদেশে প্রশাসন সাজানো হয়েছে, আমি দেখলাম পুলিশ প্রশাসন সাজানো হচ্ছে লটারির মাধ্যমে, আবার আপনার অ্যাডমিনিস্ট্রেশন, যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেটা সাজানো হয়েছে আপনার উপরের কর্তা ব্যক্তিদের ইচ্ছা মতো। কিন্তু এই ছাড়া অন্য কোন নতুন পদ্ধতি কি আছে যে আপনি কিভাবে প্রশাসনের বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় দিবেন? প্রশাসন তো, আমাদের এই প্রশাসন দীর্ঘদিন ধরে দলবাজ, তাদেরকে আপনার রিফাইন করতে গেলে আপনাকে কিন্তু আরো কিছুটা সময় দিতে একদম হবে। একদম আমি আপনার বক্তব্যটা বুঝতে পারলাম। জল কবি সুমন, আপনি নিশ্চয়ই যদি আপনার জায়গা থেকে কোনো কিছু জানতে চাওয়া থাকে আপনি করতে পারেন। আমি একটু মাওলানা আব্দুল জব্বার আপনার কাছে আসি। মানে অনেকেই এটা সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করেন বা এটা ধরে নেন, আপনারা যখন বলেন যে প্রশাসন একটা দলের দিকে হেলে পড়েছে, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, অনেকে এটা ধরে নেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছেন এবং এই জাতীয় কথাগুলো আপনারা বলছেন। দিন শেষে আদৌ আপনারা মনে করেন কিনা যে সত্যি লেভেল প্লেইং ফিল্ড নেই? যদি সেরকমটাই মনে করেন, তাহলে সেই জায়গা থেকে আপনাদের শঙ্কা, আপনাদের প্রত্যাশা সব কিছু নিয়ে তো কমিশনের সঙ্গে আপনাদের আলাপ হতে পারে। ইতোমধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের যে কনসার্ন বিষয়গুলো সেগুলো আমাদের সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। যে আজল ভাই, হেলাল ভাই যেগুলো বলেছেন এগুলোর সাথে অনেকটা একমত, কিন্তু কিছু জায়গায় একটু দ্বিমত পোষণ করি। ওনারা তো সিনিয়র লিডার, অনেক আগে থেকে রাজনীতি করছেন, এজন্য অনেক কিছু ওনাদের কানে আসে না। কিন্তু আমরা তো একেবারে রুরাল লেভেলে কাজ করি, থানা লেভেলে কাজ করি, সেই জায়গা থেকে আমরা যেটা দেখি এই প্রশাসন দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বিএনপির অনেক বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও যেভাবে সেটি নেওয়া দরকার বা যেভাবে এটা তদন্ত করা দরকার, খোঁজ খবর নিয়ে অ্যাকশনে যাওয়া দরকার, অথবা আমরা মামলা করলেও অনেক জায়গায় সঠিক থাকলেও সেই মামলা নিতে অনেক গড়িমসি হচ্ছে। আবার অন্যদিকে তাদের কেউ গিয়ে কোনো মামলার ব্যাপারে মানে মামলা দায়ের করার সাথে সাথে কিন্তু সেগুলো হয়ে যাচ্ছে। এগুলো তো, কথাগুলো তো এমনি আসছে না। যেমন ধরেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে যেটা বলছি, যেমন ধরেন শিক্ষকরা যেখানে নির্বাচনী কার্যক্রমের সাথে যুক্ত হবে, যারা প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে, সেই সব জায়গায় কোথাও কোথাও ও প্রশাসনের বিভিন্ন এজেন্সির লোকরা ফোন দিয়ে বলছে যে আপনি কোন দল করেন, কি অবস্থা। যেখানে জামাত ইসলামের এই সমর্থিত লোকরা মানে শিক্ষক, তাদেরকে অলরেডি তাদের ব্যাপারে আগে বলা হয়েছে আপনারা থাকবেন, এবং বছরের পর বছর তারা প্রিজাইডিং অফিসার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং হিসেবে কাজ করেছে। এখন তারা, এটা যদিও আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি, একইভাবে মানে আমি যেটা আপনার কাছে জানতে চাইছিলাম যে এরকম ঘটনা আমরা যদি গোটা বাংলাদেশের প্রতিটা থানায় থানায় গিয়ে দেখি, নানামুখী অভিযোগ আমরা পাবো, কিন্তু এটা আসলে নির্বাচনের মাঠে কোনো ম্যাটার করবে কিনা? কারণ প্রত্যেকের হাতে এখন মুঠোফোন, প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এবং সেই জায়গা থেকে যাই হয় না হয় সেটা কিন্তু ভাইরাল হয়ে যায়। বাহরাইনে কি হচ্ছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। না, আপনি যদি মনে করেন যে ফাইনাল খেলা কি হবে, ফাইনাল খেলার আগে যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলো যদি সবার জন্য যদি আপনি সেম না করেন, তা আপনি যদি বলেন যে ফাইনালে কি হয় সেটা দেখি, ওইটাই তো মূল রেজাল্ট, এটা তো বললে হবে না। যেমন ধরেন অনেক জায়গায় আমাদের সাংগঠনিক অবস্থা দুর্বল যেখানে আছে, বিএনপির ভাইয়েরা গিয়ে ওখানে নানাভাবে এখন থেকে ভয়ভীতি তৈরি করছে। আমরা প্রশাসনকে জানাচ্ছি, তারা দেখছি। এই যে আপনি যেদিনই ফাইনাল খেলা হবে ওই দিন যদি বলেন যে না ঠিক আছে হয়ে গেছে তো কি হবে, তো ওইটা তো মূল বিষয় না। বুঝতে পারছি। আমরা আসলে মানে ফাইনাল খেলার আগে আমরা যে রাউন্ড পর্বগুলো পার করি, সেই রাউন্ড পর্বে অতীতের নির্বাচনের যে ভয়ঙ্কর ছবি আমরা দেখেছি, এবার হয়তো আপনি একমত হবেন যে এখন পর্যন্ত আসলে সেরকম শিরোনাম আমরা খুব একটা করিনি। কিন্তু তারপরও আপনি যেগুলো বলেছেন, যে শঙ্কার কথা, সেগুলো নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। আমি এই আলাপটা শেষ করবো জিয়াউল কবির সুমন। হেলাল ভাইয়ের কাছে প্রশ্ন, সেটি হচ্ছে প্রার্থী হিসেবে আপনি ফিল্ডটা কেমন দেখছেন লেভেল
প্লেইং ফিল্ড? আমি আমার নির্বাচনী এলাকায় লেভেল প্লেইং ফিল্ড আমি মনে করি ভালো আছে। সবার সমান সুযোগ রয়েছে। আমাদের এখানে 4জন প্রার্থী, 4জনই সমান সুযোগ পাচ্ছে এবং আমরা 4জনই একসাথেই কিন্তু নির্বাচনী ওয়ার্ক করছি। অনেক সময় একই স্টেজে আমরা 2জন বক্তব্য দিয়েছি। আমি এইটা মনে করি যে আমাদের প্রশাসনকে কিন্তু চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। এখনো আমি দাবি করব যে আমাদের প্রশাসন যেন শেষ পর্যন্ত চূড়ান্ত নিরপেক্ষতা দেখায়। আমাদের এলাকায় কিছু কিছু যেমন প্রিজাইডিং অফিসারের কথা বললেন, ওই যে আমাদের জব্বার, আব্দুল জব্বার, উনি বললেন, আমি দেখলাম আমার নির্বাচনী এলাকায় যে সমস্ত লোক শিক্ষকতা করছেন তারা যদি বিএনপির সাথে মিনিমাম কোনো সম্পর্কিত থেকে থাকে তাদেরকে নাম কিন্তু দেয়নি, পোলিং এজেন্টও তাদের নাম দেয়নি। আবার আমি দেখলাম, আমি কমিশনকে জানিয়েছি যে কোনো কোনো এলাকায় দেখলাম প্রিজাইডিং অফিসার করেছে, পোলিং এজেন্ট করেছে, তারা আমার প্রতিদ্বন্দ্বী যে জামাতে ইসলাম তাদের রোকন পর্যায়ের সদস্য এই প্রিজাইডিং অফিসারে রয়েছে। আমি সেই অভিযোগ জানিয়েছি, জানি না এখন শেষ পর্যন্ত কি হবে। তারপরেও আমি মনে করি যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা প্রশাসনের উপর যতটা নির্ভর করে তার থেকে রাজনৈতিক নেতাকর্মীরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারে আমাদের আন্দোলনের সাথে, এটাই আসলে মূল কথা যে অ্যাকসেপ্টেবল করতে পারি, এটা আসলে মূল কথা যে রাজনৈতিক যে কোনো সময় প্রস্তাবিত করতেই পারেন যে কোনো কারণে। হ্যাঁ, আমি এখানে আলাপটা শেষ করি, কারণ মূল কথা আসলে এটাই যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার ভোটার এবং সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে রাজনীতিবিদদের। এবং তারাও সূক্ষ্ম কৌশল কিন্তু তারা করেই যাবেন রাজনীতিবিদরা। এটাই আসলে মানে এখন পর্যন্ত আসলে এটাই স্বস্তির খবর যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা নির্বাচনের মাঠে আছেন তারা অন্তত এটা মাথায় রাখছেন যে অভ্যুত্থানের মাঠে তারা সবাই একসাথে ছিলেন। ওই জায়গাটা রাখার কারণে বোধহয় একটি বিশেষ দল শব্দটাই সবাই প্রয়োগ করছে, নাম মেনশন করছে না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। দর্শক, আরও একটি বিরতি নিচ্ছে ৭১ জানালে, নতুন খবর নিয়ে ফিরবো, আমাদের সঙ্গেই থাকবে। আবারও ধন্যবাদ, ৭১ জানালে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা নতুন আলাপে যাব, তবে তার আগে সকালবেলা যে পত্রিকা আপনারা হাতে পাবেন তার কয়েকটি শিরোনাম একটু অগ্রিম জানিয়ে দিতে চাই। দৈনিক যুগান্তর রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন আমরা আসলে দৈনিক যুগান্তরে দেখছি। সেই ধারাবাহিকতায় আরেকটা স্পেশাল প্রতিবেদন, ভোটারদের মন জয় ইশতেহার, বিএনপির গুরুত্ব পাচ্ছে তরুণদের আকাঙ্ক্ষা, জামাতে থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা, আর এনসিপির সরকার পরিচালনার রূপরেখা আলাদা করে দেওয়া হয়েছে। দৈনিক ইনকেলাব, সেনা হেফাজতে মৃত্যুতে সর্বত্র ক্ষোভ। আমরা একটু আগেই শামসুজ্জামান ডবলুর ঘটনার যে আপডেট, সে আপডেট দর্শকদেরকে জানাচ্ছিলাম। উদ্বেগে নাগরিক সমাজ, নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নানা প্রশ্ন। ডক্টর খলিল রহমানের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। বণিক বার্তা, এখানে বিভিন্ন দেশ থেকে 2024-25 অর্থ বছরে বাংলাদেশে যে পণ্য আমদানি হয়েছে তার একটা কোটির হিসেব দেওয়া হয়েছে ডলারে। ইরানে বিক্ষোভের খবর আছে, ইরানে চলমান বিক্ষোভে নিহত প্রায় 2000, এই খবরটা নিয়ে নিশ্চয়ই আমরা আলাপ করব। আচ্ছা, ডেইলি টাইমস অফ বাংলাদেশ, এখানে আমরা জামাত অ্যাকিউজড অফ ওয়েপনিজম রিলিজিয়ন। মোটামুটিভাবে আসলে যেই ধরনের রাজনীতিগুলো চলছে সেই রাজনীতির মধ্যে শঙ্কার জায়গা, বিতর্কের জায়গাগুলোকে এড়িয়ে যাওয়া এবং নতুন করে ভাবনার প্রয়োজন কতখানি জাতীয় নির্বাচনে, সেই বিষয়গুলো নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আলাদা একটা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। মোটামুটিভাবে আমরা দেখে নিলাম শিরোনামগুলো, যেগুলো সকালবেলা পত্রিকা খুললেই আপনারা দেখবেন। এ পর্যায়ে আমরা দর্শক আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমত আপনারা জানেন যে মিয়ানমার সীমান্তে আসলে কি হয়েছে। রোববার সকাল 9টার দিকে বাংলাদেশ মিয়ানমার যে সীমান্তবর্তী এলাকা, সেখানে রাখাইন রাজ্য থেকে ছোড়া, অর্থাৎ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে একটা গোলা ছোড়া হয় এবং টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেতছি ব্রিজ সীমান্তে সেটা পড়ে, এবং সেখানে শিশু হুজাইফা, 9 বছরের শিশু হুজাইফা গুরুতর আহত হয় এবং তার শারীরিক অবস্থা ভালো ছিল না, খারাপের দিকে যাচ্ছিল, সংকটাপন্ন হচ্ছিল। এবং পরবর্তীতে আমরা ঠিক ঘন্টা দুয়েক আগে রাত্রে 11:15টার দিকে খবর পেলাম যে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে রাজধানীতে এনে ভর্তি করা হয়েছে, আইসিইউতে আছে। এবং আমরা আসলে জানি না তার শারীরিক স্বাস্থ্যের সবশেষ আপডেটটা কি, নিশ্চয়ই চিকিৎসকরা বলবেন। তবে আমাদের প্রার্থনা থাকবে, প্রত্যাশা থাকবে সুস্থ হয়ে 9 বছরের শিশু আবারও ফিরে আসবে মায়ের কোলে। কিন্তু যেই ঘটনাটা ঘটলো আসলে মিয়ানমারের সীমান্ত থেকে এরকম মর্টার শেল পড়া, যেগুলো কেবল শব্দ পাওয়া যাচ্ছিল, এবার মানুষ নিহত হলো, তাও বাংলাদেশের সীমান্তের মধ্যে। দুই দেশের সম্পর্ক এবং করণীয় পুরো বিষয়টা নিয়ে একটু জানতে চাই। বলে রাখা প্রয়োজন যে
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সে মোয়েকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তের গোলাগুলির ঘটনায় বাংলাদেশি আহত হওয়ায় গভীর উদ্বেগ জানানো হয়, একই সঙ্গে দায় নেয়ার কথা বলা হচ্ছে। আমরা আলাপ করতে চাই, আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হচ্ছে নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান। আশরাফুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। দুটো বিষয় আপনার কাছে জানবো। প্রথম বিষয়টা আসলে এই মিয়ানমার কেন্দ্রিক। আমি যখন আপনার সঙ্গে এই কথা বলছি তখন আমি হিসেব করছিলাম এর আগে অন্তত 3টি আয়োজনে আপনার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল এই মিয়ানমার কেন্দ্রিক, এবং আমরা আমাদের দিক থেকে যেটা দেখছিলাম ওই পারে সংঘর্ষ হচ্ছে, তাদের সীমান্ত তারা ঠিকঠাক রাখতে পারছে না, কিন্তু আমাদেরকে সাফার করতে হচ্ছে, আমাদের প্রাণহানি ঘটছে। আমরা কেবল তাদের যারা আছেন রাষ্ট্রদূত তাদেরকে ডেকে এনে উদ্বেগ প্রকাশ করলাম, ক্ষোভ জানালাম। এর বাইরে আর কি করণীয় আছে? আসলে সীমান্তের এই পরিস্থিতি তো কখনোই কাম্য না এবং দিন দিন খারাপ হচ্ছে। জি, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। মায়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত আছে, স্থল সীমান্ত, জল সীমান্ত এবং সমুদ্র সীমা, তো এখন হচ্ছে কি যে মায়ানমারের যে অংশে অর্থাৎ আরাকান অংশ থেকে এই ফায়ারটা আসছে, তো ওখানকার ভিতরের যে পরিস্থিতিটা, সেখানে আরাকান আর্মি যারা মোটামুটি আরাকান রাজ্যের প্রায় 80% নিয়ন্ত্রণ করছে, তাদের সাথে এই রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরাকান স্যালভেশন আর্মি আরসা যেটাকে বলা হয়, তাদের সাথে সংঘর্ষের ফলে উদ্ভূত সংঘর্ষের কারণ এটা হয়েছে। কারণ এই আরসারা এটা মোটামুটি মায়ানমারের ভিতরে বাংলাদেশের সীমান্তের থেকে আরো ভিতরে গিয়ে তারা আরাকান আর্মির সাথে সংঘর্ষে জড়িয়েছে। তো তারা যখন ওদের চাপ সহ্য করতে পারছিল না, তখন তারা আস্তে আস্তে পিছু হটেছে, এবং পিছু হটার সুবাদে এবং তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে আসছে, তখনও ওই আরাকান আর্মি ফায়ার অব্যাহত রেখেছে। কারণ এটা যুদ্ধের একটা কৌশল হচ্ছে, আপনি মুষ্টিযুদ্ধের সময় দেখবেন যখন প্রতিপক্ষ একটু ব্যাকফুটে চলে গেছে, তখন প্রতিপক্ষ ওই মানে ধুমধাম করে মুখের উপরে মানে ঘুষি মারতে থাকে পয়েন্ট স্কোর করার জন্য এবং তাকে দুর্বল অবস্থায় থেকে আরো দুর্বল করার জন্য। ঠিক একই ঘটনা এখানে ঘটেছে যে আরাকান আর্মি এবং রোহিঙ্গা মানে আরাকান সালভেশন আর্মি, এই দুটার সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। এটা হচ্ছে এই ঘটনার কারণ। এখন আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আরাকানের এই বিষয়গুলো নিয়ে মায়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে, এটা অত্যন্ত যৌক্তিক। কিন্তু ঘটনা হচ্ছে যে মায়ানমার সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আরাকান এলাকাতে খুব দুর্বল। আমি একটু আগেই বললাম যে প্রায় 80% অঞ্চল নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। তবে যেহেতু এটা এখনো ফর্মালি ওটার থেকে মায়ানমার ইউনিয়ন থেকে তারা আলাদা হয়নি বা এরকম কোনো স্বীকৃত বহির্বিশ্ব থেকে পায়নি। হ্যাঁ, মানে আমরা জানি যে তাদের অভ্যন্তরীণ একটা জটিলতা আছে এবং আপনি খুব চমৎকার করে সেগুলো বিশ্লেষণও করছিলেন বটে, কিন্তু বাংলাদেশি হিসেবে আমাদের একটা কনসার্নের জায়গা, উদ্বিগ্নের যে জায়গাটা, সেটা হচ্ছে যে তারা তাদের অভ্যন্তরীণ সমস্যাটার জন্য আমরা সেই ভোগান্তি বা সাফারের মধ্যে পড়ছি, এবং আন্তর্জাতিক যে মহল তারাও আসলে খুব বেশি তাদের ব্যাপারগুলোতে নাক গলাচ্ছে না, কিংবা স্বার্থের কারণে তারা চুপচাপ আছে। আমাদের আসলে করণীয়টা কি এই মুহূর্তে? আচ্ছা, এই জায়গায় আমি কতগুলো বাস্তবতা আমাদেরকে বিবেচনা করতে হবে। যেমন পাশের বাড়িতে যদি আগুন লাগে, আপনার ঘরে আগুন লাগে নাই, কিন্তু ওই আগুনের ছোঁয়া আপনি পাবেন এবং ওই আগুন থেকে ফুলকি আপনার মানে বাড়ির মধ্যে চলে আসবে। এখন যখন ফুলকি চলে আসবে বা আগুন আপনাকে ধরে ফেলছে বা আগুন যাতে আপনার কাছে বাড়িতে না আসে, সেই জন্য আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন। আমাদের এখানে হচ্ছে কি, এবং এটা কিন্তু শুধু আমাদের দেশের ক্ষেত্রে না, আপনি দেখেন গন্ডগোল আফগানিস্তানে, কিন্তু পাকিস্তান সীমান্তের ভিতরে পাকিস্তানিরা আক্রান্ত হচ্ছে। সো এই বিষয়গুলো আপনার, তারপরে আপনি ইন্ডিয়াতে দেখেন, ওখানে নাগাল্যান্ড এবং মণিপুরে গন্ডগোল হচ্ছে, সেটার মানে প্রভাব আপনার নাগাল্যান্ডেও পড়েছে। এবং গুলি তো সোজা যায়, এটা তো আর শত্রু মিত্র শিশু বৃদ্ধ দেখে না। তা আমাদেরকে একটু প্রথমত
আভ্যন্তরীণ মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়টা যতক্ষণ পর্যন্ত সেটেল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটবে। এবং সেটা আমাদের মাথায় রেখে আমি যতটুকু জানি ওই এলাকাতে আমি নিজেও গেছে, আমাদের সীমান্ত রক্ষী অর্থাৎ বিজিবি প্রচণ্ড রকমের তারা সতর্ক অবস্থায় আছে। এখন দেখেন, এটা কিন্তু ম্যাস স্কেলে হয়নি, অত বড় আকারে হয়নি, একটা গুলি আসছে এবং দুর্ভাগ্যবশত এই গুলিটা একটা শিশুর মাথায় লেগেছে। আর মায়ানমার সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে আমার মনে হচ্ছে এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই। কারণ রগ এলিমেন্ট অর্থাৎ এরকম বিচ্ছিন্ন ঘটনার আসলেই প্রতিরোধমূলক ব্যবস্থা খুব কঠিন, কারণ যে জায়গায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নাই এবং যে অংশে আছে সেই অংশে আপনার দুইটা প্রতিপক্ষ গোলাগুলি করছে, তো তারা দুই দলের মধ্যে এরকম প্রতিপক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে, কিন্তু সেই গুলি বুঝতে পারছি। তার মানে এখন একটাই সতর্কতা ছাড়া তো আর কিছু করার নেই। সতর্কতা ছাড়া কিছু করার নেই, এবং পুরোটার জন্য আসলে অপেক্ষা করতে হবে মিয়ানমার কবে তাদের অভ্যন্তরীণ ঝামেলা মিটে একটু শান্ত হয়। আমি আর পাশাপাশি যারা বিজিবি আছেন তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতে হবে, আর যারা গ্রামবাসী আছেন তাদেরও চোখ কান খোলা রাখতে হবে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমি একটা কথা জিজ্ঞেস যোগ করতে চাই, আপনাদের জন্য সুবিধা হবে। আপনার মনে আছে কয়েকদিন আগে যে আপনার আমার গত বছর আগের বছর 24-এর জুলাই অভ্যুত্থানের জুলাই বিপ্লবের সময় হেলিকপ্টার থেকে গুলি করেছিল একটা ছোট মেয়ে, বাসায় খেলা করছিল, তার মাথায় গুলি লাগছিল। তো অনেকটা মোটামুটি এইরকমই অবস্থা ওখানে। তো কাজে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি আমাদের বিজিবির সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে তাদের দায়িত্ব পালন করছে। তো এই বুঝতে পারছি। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে কারণে মিয়ানমারের আলাপটা আপাতত এই পর্যন্তই শেষ করি। 5 মিনিট একটা বিষয় একটু কথা বলবো, একবারে আপনার কাছে একটু জানবো ইরানের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একটা মুখোমুখি অবস্থান, এবং আজকে প্রথমবারের মতন এই জিনিসটা অ্যাসোসিয়েটেড প্রেস এবং একই সঙ্গে ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে যে বিক্ষোভে 2000 মানুষ নিহত হয়েছে সরকারি কর্মকর্তার বরাত দিয়ে। এখন প্রেক্ষাপট আসলে কি দেখছেন, মানে ইরানের পরিস্থিতি কি হতে যাচ্ছে? আচ্ছা, আপনাকে অনেক মোবারকবাদ। এই ইরানের বিষয়টার সাথে অনেক কিছু জড়িত বৈষয়িক। আপনি যেগুলো শক্তিশালী রাষ্ট্র সেইগুলোর সমর প্রস্তুতির ব্যাপার আছে, সেখানে অর্থনৈতিক বিষয় আছে, তারপরে ইরানের অর্থনৈতিক অবস্থা এবং ইরানকে ভিতর থেকে দুর্বল করার জন্যে সর্বপ্রকারের চেষ্টা সেই 1979 সাল থেকে হয়ে আসছে। তো সর্বশেষ যেটা হয়েছে, আপনার মনে আছে যে গত বছর জুলাইতে যে একটা 12 দিনের যুদ্ধ হয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে, এবং এটা কিন্তু ইরান আগে আক্রমণ করে নাই, ইসরায়েল আক্রমণ করেছে। এবং ইসরায়েল যখন ইরানের মিসাইল আঘাতে অনেকটা পর্যদস্ত হয়ে গেছে, তখন আমেরিকা তাদের B-2 স্টিলথ বোম্বার দিয়ে ওই ইরানের যে 3টা জায়গা, প্রধানত নাতাঞ্জ, ইস্পাহান, ফার্দো, এই 3 জায়গায় যে তাদের পারমাণবিক গবেষণাগার আছে সেইগুলোর উপরে আমেরিকা পর্যন্ত বোম নিক্ষেপ করেছে। এরপরে যুদ্ধবিরতির জন্যে ইরান বলে নাই, ইসরায়েলের অনুরোধে আমেরিকার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। তা এখন এর পরবর্তীতে ইসরায়েলের যে মিস্টার নেতানিয়াহু আছেন, এই ভদ্রলোক উনি সেই 90 দশকের মাঝামাঝি থেকে ইরানের পারমাণবিক অস্ত্র এরকম বলে মানুষজনকে, বিশেষ করে ওয়েস্টার্ন এলাইগুলোকে তারা বলে যাচ্ছে যে ইরানের এরকম পারমাণবিক অস্ত্র করছে এবং যেটা সবার জন্য বিপজ্জনক। এই অবস্থায় আপনার ইরানকে আভ্যন্তরীণভাবে পর্যদস্ত করার জন্যে তারা এই ধরনের বিক্ষোভ শুরু করেছিল। এবং আপনি জেনে অবাক হবেন যে ইলন মাস্কের যে স্টারলিংক, সেটার ব্যাপক কানেকশন ছিল আপনার ইরানের মধ্যে। তো সেইগুলোকে ধরা হয়েছে এবং টেকনোলজিক্যালি ইরান কত এগিয়ে গেছে যে তাদের প্রথমে 30% সেই স্টারলিংকের কানেকশন অফ করতে পেরেছে বা ইন্টারাপ্ট করতে পেরেছে, এখন মোটামুটি 80%। একটা বিষয় জেনে আলাপটা শেষ করব। আপনি এই আলাপে আসলে
আপনিও বলতে পারেন আসলে একটা বিষয় আমরা যখনই দেখতে পাই যে মার্কিন এরকম উস্কানি থাকে তখন বিভিন্ন নোবেল লরিয়েট যারা আছেন, যেমন আমরা এখানে শিরিন এবাদিকে দেখতে পাচ্ছি, মালালা ইউসুফজাইয়ের কথা দেখতে পাচ্ছি, তারা আসলে পুরো প্রেক্ষাপটটার বিচার বিশ্লেষণে গভীর স্তরে না গিয়ে আগেই বলে দিচ্ছেন যে আসলে দাবি যৌক্তিক এবং তাদের উপরে কোনো হামলা করা যাবে না, হুবহু যেটা আসলে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খেয়াল করেন শিরিন এবাদি ইরানি তো, এবং ইউসুফ মালালা ইউসুফজাই মালা যাই, ও তো পাকিস্তানের, এবং ওনারা কোন প্রেক্ষাপটে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন সেটা আপনাদের জানা আছে। যেমন এই যে আপনার ইয়েতে ভেনেজুয়েলাতে একজন ভদ্র মহিলাকে দেয়া হলো নোবেল, জি জি ওনাকে দেয়া হলো। তো এইগুলোকে একটা ফিগারকে একটু ওনারা যা না তার থেকে আরো বেশি তাদেরকে প্রজেক্ট করে তাদের মাধ্যমে এই ধরনের সমর্থন আদায় করার একটা প্রচেষ্টা। এটা অনেক পুরনো খেলা, কিন্তু সেই খেলাটা অব্যাহত রয়েছে। এখন আমি এই জায়গার সাথে একটু দয়া করে আমাকে একটু সময় দিবেন। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্যাংশনের কারণে ইরানে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, কোনো সন্দেহ নেই, এবং তারা আর্থিক কষ্টে আছে। কিন্তু এত কিছুর মধ্যেও ইরান এই যে কয়েকদিন আগে 3টা রকেট একসাথে তারা অরবিটে পাঠিয়েছে। তাদের যে মিসাইল এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি মেডিকেল সায়েন্সে ওদের যে উন্নতি চিন্তা করা যায় না, আমরা চিন্তাও করতে পারি না। তো সব মিলে ছোট্ট একটা ইকুয়েশন এখানে না বললেন না। এখন আপনি দেখেন যে তুরস্কের সাথে এখানে আপনার এই যে কুর্দি জনগোষ্ঠী আছে, তারা ইরাকে একটা অংশ আছে, সিরিয়াতে আছে, তুরস্কে আছে এবং ইরানে আছে। তো এই জনগোষ্ঠীর স্বাধীনতার মোলাঝুলায় স্বাধীনতার মোলাঝুলায় এদেরকে বিভিন্ন দেশের এগেনস্টে পশ্চিমা শক্তিগুলো তাদের সুবিধার্থে ব্যবহার করে। এবং এখন এবার যেটা হয়েছে সেটাতে জন অসন্তুষ্টি কিছুটা আছে, কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে এই আভ্যন্তরীণভাবে এই সমস্ত বিক্ষোভের কারণে দুর্বল করে দিয়ে যাতে ইসরায়েল আক্রমণ করতে পারে। বুঝতে পারছি যে কাজটা আসলে 12 দিনের যুদ্ধে হয়নি, সেটা আসলে একটা ষড়যন্ত্র করে বলুন বা যে কোনো বলুন, সেই জয়টা তারা আনতে চায় ঠিক এভাবে। মানে আপনি এত চমৎকার করে বিশ্লেষণ করেন, আমার হাতে সময় থাকলে সে আলাপটা দীর্ঘ করতাম, কারণ ইতিমধ্যেই এই আয়োজনের সময়টা শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আসলে জানতে ইচ্ছা করছিল। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও এটা নিয়ে কথা হবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং দুঃখ প্রকাশ করছি যে অল্প বেশি সময় আপনার কাছেও সময় থাকলে আলাপ করতাম। এবং দর্শক, এই ছিল আজকের 71 জানালা আয়োজনে। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে, আমাদের সঙ্গেই থাকবে।